পৌষ মাসের হাড় কাঁপানো শীতের রাত। চারদিক ঘন কুয়াশার চাদরে ঢাকা, যেন চেনা পৃথিবীটা অচেনা এক রাজ্যে পরিণত হয়েছে। গ্রামের শেষ মাথায় বাঁশবাগানের পাশের রাস্তাটা এমনিতেই নির্জন। তার ওপর এই নিশুতি রাতে কুয়াশার দাপটে হাত বাড়িয়েও নিজের আঙুল দেখা যায় না। চারদিক এতটাই নিস্তব্ধ যে নিজের বুকের ধুকপুকানিও স্পষ্ট কানে আসে। এই ভয় ধরানো পরিবেশের মধ্যেই খেজুর রস চুরির হাড়ি হাতে নিয়ে হনহনিয়ে বাড়ির দিকে ফিরছে কানাই। দ্রুত পায়ে হাঁটতে গিয়েও হঠাৎ করেই কানাইকে থমকে দাঁড়াতে হলো। নাকে এসে ঝাপটা মারল শীতের পিঠার মন মাতানো মিষ্টি গন্ধ। এই মাঝরাতে এমন নির্জন জায়গায় কে পিঠা বানাচ্ছে? কানাই অবাক হয়ে এদিক ওদিক তাকাতেই দেখতে পেল বাঁশবাগানের সামনে উনুনে পিঠা বানাচ্ছে এক বুড়ি। কি গো বুড়ি, এত রাতে এখানে পিঠা বানাচ্ছ? হ্যাঁ বাপু, তোর জন্যই তো বসে আছি। আমার জন্য? আমি তো তোমায় চিনি না। আমি চিনি তো, অনেক দূর থেকে এসেছিস, দেখেই বোঝা যাচ্ছে মুখটা কেমন শুকিয়ে গিয়েছে। নে, গরম পিঠা খেয়ে যা। কিন্তু পয়সা তো নেই আমার কাছে। আরে ধুর, শীত এসেছে পিঠা খাবি, তার আবার পয়সা কিসের? নে পিঠা নে। সত্যি বলছো বুড়ি? বড্ড খিদে পেয়েছে, দাও দেখি তোমার পিঠা। জানি তো, নে এই পিঠাটা খা, দেখবি সব ক্লান্তি দূর হয়ে যাবে। পিঠাটা হাতে নিয়ে খেতে শুরু করলো কানাই। কি দারুণ স্বাদ! এমন পিঠা তো জীবনে খাইনি। আরও আছে, সব তোর জন্য, খা, পেট ভরে খা। কানাই গোগরা সে পিঠাটা খেয়ে ফেলল, কিন্তু পেটে যেতেই মনে হলো যেন কেউ গনমনে আগুন ঢেলে দিয়েছে। তীব্র যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল সে, মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসতে লাগলো। ওমাগো, আমার কি হলো? পেটটা জ্বলে যাচ্ছে। উফ! আস্তে খা বাপু, আস্তে, গলায় আটকাবে তো। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! আমাকে পিঠার সাথে বিষ খাইয়েছে এই বুড়ি। কেউ নেই রে, তোকে বাঁচানোর জন্য কেউ নেই। কানাইয়ের শরীরটা নিস্তেজ হয়ে গেল। খিলখিল করে অট্ট হাসিতে ফেটে পড়ল পিঠাওয়ালি। পরদিন সকালে পরেশের চায়ের দোকানে গ্রামের লোকজনের ভিড় জমেছে। সবার আলোচনার কেন্দ্রবিন্দু একটাই, কানাইয়ের অস্বাভাবিক মৃত্যু। শীতের সকালের নরম রোদকে ছাপিয়েও সবার চোখে মুখে অজানা আতঙ্ক। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হরিপদ ঘোষ একটা বেঞ্চে বসে চা খাচ্ছেন। তিনি গ্রামের অনেকের কাছেই মুরব্বী হিসেবে পরিচিত এবং তার কথা সবাই মন দিয়ে শোনে। কিছু শুনেছেন হরিপদ খুড়ো? কানাই চোরটা নাকি বিলের ধারে মরে পড়েছিল রাতে, মুখটা নাকি একেবারে ঝলসে গিয়েছে। থাম, ওসব কথা আর বলিস না। কিন্তু এমনটা হলো কি করে? কেউ তো মারামারি করলেও এমন হয় না। ওটা মানুষের কাজ নয়, ওটা নিশিরাতের পিঠাওয়ালির কাজ। নিশিরাতের পিঠাবালি? সে আবার কে? সে আমিও অত ভালো জানি না, শুধু জানি পিঠার লোভ দেখিয়ে পথচারীকে ডেকে নেয়, এরপর মেরে ফেলে। ঠিক তখনই দোকানে প্রবেশ করল মুকেশ মহাজন। বেশি দিন হয়নি গ্রামের মহাজন হয়েছে সে। কি সব বাজে বাজে কথা হচ্ছে এখানে? ওই কানাইয়ের কথা বলছিলাম। মরেছে, ভালো হয়েছে। একটা চোরের জন্য এত আলোচনার কি আছে? শুধুই কি মরা, যেভাবে মরেছেই সেটা তো ভালো লক্ষণ নয়। আবার ওই পিঠাওয়ালির গালগল্প শুরু করেছেন? এসব কুসংস্কারে এখনো বিশ্বাস করেন আপনারা? যা সত্যি তাই বলছি, বিশ্বাস অবিশ্বাসের কি আছে? চুপ করুন তো, নিজের কাজ করুন সবাই। আমার জমিতে আজ সার দিতে হবে, লোক কই? না, দরকারের সময় কোথাও কাউকে পাওয়া যায় না। এই সব বলে মুকেশ হনহনিয়ে দোকান থেকে বেরিয়ে গেল। সবাই খেয়াল করল তার এই অদ্ভুত আচরণ। বিকেলের পড়ন্ত আলোয় মুকেশ তার পুরনো পৈতৃক ভিটায় এসে দাঁড়ালো, সাথে জমির দালাল নেপাল। বাড়িটা বহুদিন ধরে পরিত্যক্ত। এই বাড়িটা বিক্রি করবে মুকেশ, তাই নেপাল দালালকে নিয়ে এসেছে সে। নেপাল জায়গাটা মেপে দেখছে, আর মুকেশ আনমনা হয়ে পুরনো বাড়িটার দিকে তাকিয়ে আছে। জায়গাটা কিন্তু খাসা মুকেশ দাদা, একেবারে রাস্তার ধারে, ভালো দাম পাবেন।
হুম। এই উঠানটা পরিষ্কার করলে বাড়িটার চেহারাটাই পাল্টে যাবে। ভেতরের ঘরগুলো দেখাবেন না? হ্যাঁ চলো। তারা বাড়ির দরজার দিকে যাওয়ার সময় হঠাৎ দাঁড়িয়ে পড়ল মুকেশ। গন্ধটা কিছু কিছু চেনা চেনা মনে হচ্ছে। কি হলো দাদা, দাঁড়ালেন যে? একটা গন্ধ পাচ্ছ? কই না তো, আগাছার গন্ধ ছাড়া কিছু নেই। না না, খেজুরের গুড় আর ভাপা পিঠার গন্ধ, ঠিক যেন। আপনার খিদে পেয়েছে মনে হচ্ছে। কিন্তু মুকেশ জানে এটা তার মনের ভুল নয়। গন্ধটা তাকে 25 বছর পেছনে নিয়ে গেল। মুকেশের মা মরেছিল বহু আগে। এরপর এলো সৎ মা, কিন্তু সেই সৎ মা তাকে নিজের মায়ের মতোই পরম মমতায় আগলে রেখেছিল। তবে মুকেশের মনে ছিল জমি জমার লোভ। বাপও বেশি দিন বাঁচেনি, তাই শেষমেশ পিঠায় বিষ মিশিয়ে খাইয়েছিল নিজের সৎ মাকে। তার এই অপরাধের কথা কেউ জানে না। চলো নেপাল, এখান থেকে চলো। আরে কি হলো, বাড়ির ভেতরটা দেখাবেন না? না, আজ আর না, তুমি পরে এসো, আমার শরীরটা ভাল লাগছে না। পরে আবার কখন আসবো? বললাম তো চলো। মুকেশ দৌড়ে বাড়িটা থেকে চলে গেল। একবারের জন্যেও পেছনে ফিরে তাকালো না। নেপাল অবাক হয়ে তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। নিজের আলিশান বাড়িতে মুকেশ তার ছেলে মহিমকে নিয়ে রাতের খাবার খেতে বসেছে। তাদেরকে গরম গরম খাবার পরিবেশন করেছে মুকেশের স্ত্রী সাবিত্রী। আজ তোমাদের জন্য একটা নতুন জিনিস বানিয়েছি। কি মা? সাবিত্রী গরম পিঠার একটা প্লেট টেবিলে রাখতেই চমকে উঠল মুকেশ। এটা কি? কি আবার? এটা পিঠা। পিঠা তো তোমার খুব পছন্দের। কে বানাতে বলেছে তোমাকে এসব? বাবা, তুমি মায়ের সাথে এমন করছো কেন? চুপ কর, এই বাড়িতে আর কোনোদিন পিঠা বানানো হবে না, মনে থাকবে? এভাবে কেন বলছো? পিঠা আবার কি দোষ করলো? যা বলেছি তাই হবে। ঠিক সেই মুহূর্তে দপ করে বাড়ির সব আলো নিভে গেল। চারদিকে নেমে এলো ঘুটঘুটে অন্ধকার। এ কি, বাতাস নেই তাও লণ্ঠন নিভে গেল? ভয় পাস না বাবা, আমি লণ্ঠন জ্বালিয়ে দিচ্ছি। কেউ কোনো দিকে যাবে না। হঠাৎ জানালার বাইরে কুয়াশার মধ্যে দেখা গেল একটা আবঝা নারী মূর্তি। মুকেশ স্পষ্ট দেখল সেই অবয়বটা তারই দিকে তাকিয়ে আছে। মুকেশ, ও মুকেশ। কে কে ওখানে? কি হয়েছে তোমার? ওখানে তো কেউ নেই। আছে, আমি দেখতে পাচ্ছি। দরজা জানালা সব বন্ধ করে দাও এক্ষুনি। গভীর রাতে ঘুম ভেঙে গেল মুকেশের। তার মনে হলো কে যেন ফিসফিস করে মহিমের নাম ধরে ডাকছে। সে ধর্মর করে উঠে ছেলের ঘরে গিয়ে দেখল মহিম বিছানায় নেই। মুকেশের বুকটা ছ্যাঁক করে উঠল। পাগলের মতো ছেলেকে খুঁজতে বের হলো সে। এদিকে মহিম ঘুমের ঘোরেই হাঁটতে হাঁটতে গ্রামের ঘন বাঁশঝাড়ের কাছে এসে পড়েছে। একটা মায়াবী ডাক তাকে টেনে নিয়ে এসেছে। সেখানে টিন টিন করে একটা উনুন জ্বলছে। আগুনের লাল আভায় আরও ভৌতিক লাগছে পিঠাওয়ালির অবয়ব। আয় বাবা, এদিকে আয়। তুমি কে? তোমায় তো আগে কখনো গ্রামে দেখিনি। আমি তোর ঠাকুমা, তোর জন্য পিঠা বানিয়েছি, খাবি না? হ্যাঁ হ্যাঁ, খাবো। নে খা, তোর বাবার মতো লোভ করিস না যেন। মহিমকে দেখে একই সাথে মায়া ও ঘৃণা অনুভব করছে পিঠাওয়ালি। এই তো সেই রক্ত যা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। হ্যাঁ হ্যাঁ, দাও। ঠিক সেই মুহূর্তে ভেসে এলো মুকেশের গলার আওয়াজ। মহিম, কোথায় তুই? মুকেশ দেখতে পেল তার ছেলে ওই সর্বনাশা পিঠাওয়ালির হাত থেকে পিঠা নিতে যাচ্ছে। মহিম, না, ওটা খিস না, আমি আসছি। এসে গিয়েছিস? তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। আমার ছেলেকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। দোষগুণ বিচার করার তুই কে? দৌড়ে এসে মহিমকে এক ধাক্কায় পিঠাওয়ালির কাছ থেকে সরিয়ে দিল মুকেশ। মহিম মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারালো। মুকেশ উঠে দাঁড়াতেই দেখল চারপাশের বাঁশঝাড়টা হাওয়ায় মিলিয়ে গেছে। সে দাঁড়িয়ে আছে তার সেই পুরনো পৈতৃক বাড়ির উঠানে। তার সামনে দাঁড়িয়ে আছে পিঠাওয়ালি। মুখটা আগুনে ঝলসানো, কিন্তু চিনতে অসুবিধা হলো না ওটা মুকেশের সেই সৎমা। মা, তুমি? হ্যাঁ, আমি। আমাকে খুব ভয় করছে। আমাকে ক্ষমা করে দাও মা, আমি ভুল করেছিলাম, লোভ করেছিলাম। ক্ষমা?
এত বছর ধরে এই ক্ষমার জন্যই তো অপেক্ষা করছি। আমি সব ফিরিয়ে দেব, শুধু আমার ছেলেকে কিছু করো না। সম্পত্তি তো পেলি, কিন্তু মায়ের হাতের পিঠা তো শেষবার খাওয়া হলো না। নে, আজ খা। না না, আমি খাবো না। খেতেই হবে, সেদিন তুই আমায় বিষ দিয়ে মেরেছিলি। মা, আমার ভুল হয়ে গিয়েছে। ভুলের কোনো ক্ষমা হয় না মুকেশ। নে, খা। মুকেশ যেন সম্মোহিত হয়ে গেল। কাঁপতে কাঁপতে পিঠা নিয়ে মুখে দিল সে। সাথে সাথে ভয়াবহ যন্ত্রণা ছড়িয়ে পড়ল তার সারা শরীরে। সে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। মা গো, জ্বলে গেল, ভেতরটা একদম জ্বলে গেল। ভোর হলো, অদৃশ্য হয়ে গেল পিঠাওয়ালি। মুকেশের পরিত্যক্ত ভিটায় তার নিথর দেহটা খুঁজে পেল গ্রামের লোকজন। তার মুখ দিয়ে শুকনো রক্তের ধারা গড়িয়ে পড়েছে, আর মুখে তখনও গোজা রয়েছে আধ খাওয়া একটা পিঠা।